Hi everyone, welcome to my YouTube channel General Studies for Government Jobs. আগে আমরা অঙ্কের একটি শর্ট পেপার দিয়েছিলাম যেটি রেলের গ্রুপ ডি এর প্রিভিয়াস কোশ্চেনের উপর ছিল। তো সেখানে আমরা সব অঙ্কগুলো দিতে পারিনি, মাত্র 11টা দেওয়া হয়েছিল। তো আজকে আমরা তার পরের কিছু অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। যেগুলি আগত যে সব পরীক্ষা রয়েছে লেডি কনস্টেবল থেকে শুরু করে এসআই আর অন্যান্য, সেগুলোতে কিন্তু এগুলি আসার চান্স রয়েছে। প্রথম কোশ্চেনটা কি রয়েছে, কোনো দ্রব্য বিক্রয় করে এক ব্যক্তি 10% লাভ করেন, ওই দ্রব্য দ্বিগুণ দামে বিক্রয় করলে তার লাভের শতকরা হার কত? এখানে 4টে অপশান দেওয়া থাকে, সবাই জানেন আপনারা, 20%, 100%, 120% আর 140%। তো এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা 100কেই ধরে নেব। এখানে যেমন আমি ধরেছি, দেখুন, ধরি ক্রয় মূল্য 100 টাকা, কারণ 100 ধরলে আমাদের যেটা আসবে সেটা থেকে পার্সেন্টেজ আর বার করতে হবে না, কারণ আমরা যেহেতু 100ই ধরেছি তো সেক্ষেত্রে যেটা উত্তর আসবে সেটি পার্সেন্টেজেই আসবে, সেটা একটা সুবিধা। আপনারা চাইলে অন্য কিছু ধরতে পারেন, XYও ধরতে পারেন, কোনো অসুবিধা নেই, তখন আবার আপনাকে আলাদা করে পার্সেন্টেজ বার করতে হবে। তো এক্ষেত্রে যদি আমরা ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় করছে কত? 10% লাভ করেন। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু 100 টাকাতে 10% লাভ মানে 10 টাকা লাভ, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে এবার কি বলছে, ওই দ্রব্য যদি দ্বিগুণ দামে বিক্রয় করা হতো, তাই দ্বিগুণ দামে যদি বিক্রয় করা হতো, এখন বিক্রয় মূল্য হচ্ছে 110, দ্বিগুণ দামে বিক্রয় করলে হবে 110 × 2 = 220 টাকা। তাই 220 টাকাতে যদি বিক্রি হয় তাহলে কত টাকা শতকরা লাভের হার কত, সেটা আমাকে জিজ্ঞাসা করেছিলাম। আমরা এখানে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, বিক্রি করলাম কত টাকায়? 220 টাকায়। তাহলে আমাদের লাভ কত হচ্ছে? 220 থেকে 100 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 120 টাকা। যেহেতু আমরা এখানে 100 ধরেছিলাম, তাই এটা যেটা উত্তর এলো সেটা পার্সেন্টেজে আসবে, এবং এটাই হচ্ছে উত্তর, যেটা দেখুন এখানে সি নাম্বার 120%। তো আমি আবার বলছি, এগুলোর ক্ষেত্রে 100টা ধরলে যেটা উত্তর আসবে সেটা আমাদের পার্সেন্টেজেই উত্তর আসে, সেই জন্য আর করতে হয় না। আপনারা যদি চান তাহলে এখানে XYZ যা খুশি ধরতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আবার আমাকে আলাদা করে পার্সেন্টেজ বার করতে হবে, তো সেটা একটা প্রবলেম হয়। প্রবলেম বলতে একটু টাইম যায়। ওকে, তো নেক্সট কোশ্চেন, 3 জন পুরুষ অথবা 5 জন স্ত্রীলোক কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, উক্ত কাজ 6 জন পুরুষ এবং 5 জন স্ত্রীলোকে কত দিনে শেষ করবে? এখানে প্রথম লাইনটাতে একটা জিনিস যেটি নজর দেওয়ার, সেটা হচ্ছে এখানে দেখুন অথবা, আর এখানে এবং, দুটোর মধ্যে পার্থক্য আছে। ওখানে বলছে 3 জন পুরুষ অথবা 5 জন স্ত্রীলোক একটি কাজ 12 দিনে শেষ করে, অর্থাৎ 12 দিনে কাজটিকে শেষ করতে 3 জন পুরুষ দরকার। যদি 3 জন পুরুষ করে তাহলে আর কোনো স্ত্রী দরকার নেই, আর যদি 3 জন পুরুষ না করে তাহলে 5 জন স্ত্রীলোক দরকার, তার জন্য অথবা দেওয়া আছে। অর্থাৎ 5 জন স্ত্রীলোক যা কাজ করতে পারে 3 জন পুরুষ তাই কাজ করতে পারে, বা উল্টি যদি আমরা বলি, 3 জন পুরুষ যা কাজ করতে পারে 5 জন স্ত্রীলোকও তাই কাজ করতে পারে। মানে একটি কাজ করতে 12 দিন লাগায় তারা, 5 জন স্ত্রীলোক এবং 3 জন পুরুষ। এবং উক্ত কাজটি যদি 6 জন পুরুষ এবং 5 জন স্ত্রীলোক, এক্ষেত্রে কিন্তু আর অথবা নেই, তো সেই ক্ষেত্রে 6 জন পুরুষ এবং 5 জন স্ত্রী একসাথে কাজটা করছে, তাহলে কাজটি কত দিনে শেষ করবে? তো সেই ক্ষেত্রে আমি দেখুন এখানে ফার্স্টে করে দেওয়া আছে যে 3 জন পুরুষ সমান হচ্ছে 5 জন স্ত্রী কর্মক্ষমতা। তাহলে দ্বিতীয়বারে আছে কতজন? 6 জন পুরুষ এবং 5 জন স্ত্রী, দেখুন আন্ডারলাইন করা রয়েছে 6 জন এবং 5 জন স্ত্রী। 5 জন স্ত্রীর জায়গায় প্রথমে দেখুন দেওয়া রয়েছে 3 জন পুরুষ সমান 5 জন স্ত্রী, তাহলে 5 জন স্ত্রীর জায়গায় আমরা 3 জন পুরুষ লিখে দিতে পারি, তার মানে টোটাল হচ্ছে 9 জন পুরুষ। এবার এটা একটা ফর্মুলা, যেটা আমরা এমনিতে হিসাব মতো করতে গেলে একটু বড় হবে ত্রৈরাশিক পদ্ধতিতে, তো সেক্ষেত্রে না করে আমরা এখানে একটা সূত্র রয়েছে, দেখুন, M1 বা ম্যান 1 ইন্টু ডে 1 ডিভাইডেড বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু ম্যান 2 ইন্টু ডে 2 বাই ওয়ার্ক 2। এখানে M1 হচ্ছে প্রথম দিনে বা প্রথম যেটা রয়েছে সেখানে মানুষ সংখ্যা ইন্টু দিন সংখ্যা বাই কাজের সংখ্যা বা কাজের পরিমাণ, সমান দ্বিতীয়বারে মানুষ সংখ্যা ইন্টু দ্বিতীয় দিনের সংখ্যা ডিভাইডেড বাই ওয়ার্ক 2। এখানে যেহেতু কাজটা একই রয়েছে, এখানে কাজের পরিমাণে কোনো চেঞ্জ হয়নি, ওই কাজটিই বলেছে, তাই সেক্ষেত্রে কাজের বা ওয়ার্কের জায়গায় দুটোতেই আমরা 1 আর 1 বসিয়ে দেবো। প্রথমটাতে আমরা 3 জন পুরুষ 5 জন স্ত্রী, এখানে আমি পুরুষ ধরে করেছি বা এখানে পুরুষ করে নিয়েছি, এখানে চাইলে আপনারা স্ত্রী করতে পারেন, কোনো অসুবিধা নেই। 6 জন পুরুষ থেকে
স্ত্রীতে কনভার্ট করে নিয়ে এখানে স্ত্রী হিসেবে বার করতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে ম্যান 1 যে জায়গাটা আমি এখানে 3জন পুরুষ লিখেছি, এই যে ম্যান 1 যেটা 3জন পুরুষ লিখেছি এখানটাই, তো সেটা আপনারা চাইলে স্ত্রীতেও নিয়ে আসতে পারেন। তারপরে রয়েছে ডে 1 যেটা হচ্ছে 12, সেটা আমি 12 লিখেছি, ডিভাইডেড বাই 1 যেহেতু কাজ একই 1 ইকুয়াল টু দ্বিতীয় বার ক্ষেত্রে আমার বেরোলো 9জন পুরুষ, তাহলে 9 ডে 2 যেটা আমাকে বার করতে হবে ডিভাইডেড বাই কাজ। তাহলে এখানে ডে 2 সমান আমরা এবার যদি এটাকে কোনাকুনি যেটা গুণ করে আমরা পেয়ে যাব 3 × 12/9 ইকুয়াল টু হচ্ছে 4 দিন। তার মানে 6জন পুরুষ এবং 5জন স্ত্রীলোক একসাথে যদি কাজটি করে তাহলে তারা 4 দিনে শেষ করবে, অর্থাৎ উত্তর হচ্ছে এ। পরবর্তী কোশ্চেন, কোনো শ্রেণীর 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর। 10 জন ছাত্র নতুন ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 0.2 বছর বেড়ে গেল। নবাগতদের বয়সের গড় কত? অর্থাৎ এখানে 40 জন ছাত্র দেওয়া রয়েছে এবং তাদের গড় বয়সও দেওয়া রয়েছে 15 বছর। এবার তারপর কি হচ্ছে, এখানে 10 জন ছেলে বা 10 জন ছাত্র অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার পর তাদের গড় বয়স 0.2 বেড়ে যাচ্ছে। তাহলে নতুন যারা 10 জন ঢুকলো তাদের বয়সের গড় কত? তাহলে আমাদেরকে প্রথমে যেটা দেওয়া রয়েছে 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর, তাহলে সেটা আমরা বার করে নেবো। ফার্স্টে 40 জন ছেলের মোট বয়স কত, 40কে 15 দিয়ে গুণ, আমরা যারা সবাই জানেন, তেমন হচ্ছে 600 বছর। তারপর 10 জন যোগ দেওয়ায় গড় 0.2 বেড়ে গেল, অর্থাৎ বয়সের গড় তখন হয়ে গেল 15 ছিল 15.2। তখন মোট ছাত্র হলো কত, যেহেতু আগে 40 জন ছিল, পরে 10 জন যোগ হলো, হয়ে গেল 50 জন। তখন সেই 50 জনের মোট বয়স, তখন 50 জন ইন্টু 15.2 সমান 760 বছর। তাহলে এখানে দেখুন প্রথম 40 জনের 15 বছর বয়স ছিল, তাদের মোট বয়স হয়েছিল 600। এখানে 50 জন অর্থাৎ নতুন যারা 10 জন ঢুকলো তাদের, এবং গড় যেহেতু বেড়েছিল সেই হিসাব নিয়ে মোট বয়স হলো 760। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি তাহলে নতুন ছেলে 10 জন যারা ঢুকলো তাদের মোট বয়সটা পেয়ে যাব। দেখুন এই বাঁ দিকে করেছি আমি এখানে, নতুন 10 জন ছাত্রের মোট বয়স সেটা হচ্ছে কি 760 থেকে 600 বাদ, মানে হচ্ছে 160 বছর। এবার তাদের গড় বয়স আমরা সকলেই জানি মোট বয়সকে সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। তো এখানে মোট বয়স 160 আর সংখ্যা হচ্ছে 10 জন, তেমন হচ্ছে তাদের গড় বয়স হচ্ছে 16 জন, অর্থাৎ উত্তর হচ্ছে বি। পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তির কিছু সংখ্যক মুরগি ও গরু ছিল, সরি এখানটা একটু স্ক্যান করার সময় একটু ঝাপসা হয়ে গেছে, বুঝতে হয়তো অসুবিধা হবে। এক ব্যক্তি কিছু সংখ্যক মুরগি ও গরু ছিল, যদি তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140 হয় তবে মুরগির সংখ্যা কত? এখানে আমরা ইজি নিয়ম, এটি জানেন আপনারা সবাই, সেটা আমরা ধরে নেব। ধরি মুরগি হচ্ছে XT, গরু হচ্ছে YT, আমাদের মাথার সংখ্যা, মাথা তো আর মুরগির আর গরুর একটা করেই হয়, কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে আমাদের এই একটি ফার্স্ট শর্ত আসবে, এটি যে x + y = 48, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। সেখান থেকে আমরা যেটি বার করতে দিয়েছে, এখানে মুরগির সংখ্যা বার করতে দিয়েছে, মুরগি আমি x ধরেছি, তাই এখানে আমরা y সমান বার করব। যেটি বার করবো তার উল্টোটিকে বার করবো, কারণ আমাদের এই ইকুয়েশনে যেন সেই সংখ্যাটি থাকে যেটি আমরা বার করব। তো এখানে আমরা y = সমান পেলাম 48 - x, এটা হচ্ছে প্রথম। আবার দ্বিতীয়তে কি আছে, যে পায়ের সংখ্যা হচ্ছে 140। এবার দেখুন মুরগিদের পা হচ্ছে 2টি এবং গরুর 4টি, তাই 2 × x, অর্থাৎ মুরগির মোট পা হচ্ছে 2x আর গরুর মোট পা হচ্ছে 4y = 140। যেখান থেকে আমি ফার্স্ট এখান থেকে 2x এবং 4y থেকে 2 কমন নিয়ে নিলাম, তারপর সেটি 2টাকে 140কে ডিভাইড করে x + 2y = 70, এটি আমি পেলাম। এখান থেকে 2y = 70 - x, y = 70 - x/2, যেটা হচ্ছে 2 নম্বর শর্ত। এখানে হচ্ছিল 1 নম্বর। তো এবার যেহেতু দুটোই y এর ইকুয়াল, তো সেক্ষেত্রে আমরা শর্তানুসারে 2কে সমান করে দিই, যেটা এখানে দেওয়া রয়েছে। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি x = 26, অর্থাৎ মুরগির সংখ্যা ছিল 26টি। এবার এই উত্তরগুলো চাইলে আপনারা মিলিয়ে নিতে পারেন।
এবার দেখুন যদি 26টি হয় তাহলে গরুর সংখ্যা হচ্ছে 48 থেকে 26 বাদ মানে 22টি, তাহলে 22টি গরুর পা হচ্ছে 88টি মানে 4টি করে, আর 26টি মুরগির পা হচ্ছে 52টি। 88 আর 52 যদি যোগ করেন দেখুন 140 চলে আসবে। আপনারা এটাকে চেক করে নিতে পারেন। পরবর্তী অঙ্ক, যেটি খুবই সহজ একটি অঙ্ক কিন্তু দেখতে মনে হয় খুব কঠিন। কী রয়েছে 2.43 ইন্টু 2.43 প্লাস 2.43 ইন্টু 7.57 ইন্টু 2 প্লাস 7.57 ইন্টু 7.57 এর সরলীকৃত মান কোনটির সমান? 10, 100, 101.89, 200.59। তো এক্ষেত্রে আমি আবার ওটা কি টুকেছি 2.43 ইন্টু 2.43 প্লাস 2.43 ইন্টু 7.57 ইন্টু 2 প্লাস 7.57 ইন্টু 7.57। এখানে আপনি যদি লক্ষ্য করেন দুটোই সংখ্যা আছে, অন্য কোনো সংখ্যা নেই, 2.43 আর 7.57, আর এখানে একটি 2 আছে। তো এখানে আমরা 2.43টাকে এ এবং 7.57টাকে বি ধরে নিলাম। এখানে ধরি 2.43 সমান হচ্ছে এ এবং 7.57 হচ্ছে বি। এটি না ধরেও আপনি করতে পারেন, কিন্তু ধরলে একটু সুবিধা হয়, সহজ মনে হয়। সেক্ষেত্রে এখানে আমরা এবার বসিয়ে দিলাম তার জায়গায় এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি ইন্টু 2 প্লাস বি ইন্টু বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটি আমরা জানি একটা সূত্র ফর্ম করলো, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার। এবার আমরা এর ভ্যালু বসিয়ে দেবো। এর ভ্যালু হচ্ছে 2.43, বি এর ভ্যালু হচ্ছে 7.57, তার হোল স্কোয়ার। এবার যোগ করলে আমি পেয়ে যাবো 10 স্কোয়ার মানে হচ্ছে 100। অতএব উত্তর হচ্ছে বি। পরবর্তী অঙ্ক, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি একই সাথে মৌলিক এবং জোড় সংখ্যা? এটি আমি এখানে করে দিয়েছি কারণ এটি থেকে দেখানোর বা শেখানোর মতো কিছু নেই, আপনাকে জাস্ট জানতে হবে জোড় সংখ্যা কাকে বলে আর মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে সেইগুলি যেই সংখ্যাগুলিকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর জোড় সংখ্যা হচ্ছে সেইগুলি যেগুলি 2 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তার মানে এখানে যদি প্রথমটা দেখুন অপশান 4, 2, 3 আর কোনোটি নয়। তো 4টাকে যদি আমরা ধরি, দেখুন 4টিকে কী কী দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়। তাহলে এখানে মৌলিক সংখ্যার যে শর্ত সেই হিসাবে 4 আর 1টা তো ঠিক আছে, কিন্তু 2 দিয়ে ভাগ যায়, সো এটি মৌলিক সংখ্যা নয়। তারপর হচ্ছে 3টা দেখুন বিজোড় সংখ্যা, আমরা সকলেই জানি। তো এখানে প্রথমেই নষ্ট হয়ে গেল এর শর্ত, যে জোড় সংখ্যা এখানে বলেছে, হবে না। তো সেক্ষেত্রে 2টাকে দেখুন 2 জোড় সংখ্যা, আমরা সকলেই জানি। তার সাথে সাথে 2কে দেখুন 1 আর 2, অর্থাৎ 2কে ওই সংখ্যা 2 ছাড়া 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো তাহলে উত্তর হচ্ছে এখানে 2। এক্ষেত্রে আমাদেরকে বললাম ফার্স্টে যে মৌলিক সংখ্যা এবং এখানে যে দুটি দেওয়া আছে সেই দুটির সংজ্ঞা বা সেই দুটি ধারণা থাকতে হবে, তাহলে আমাদের অঙ্কটি এমন কিছু কঠিন নয়। তারপরে অঙ্ক বিষম সংখ্যাটি খুঁজে বের করো। বিষম কথার অর্থ হচ্ছে অসমান, ঠিক আছে, অর্থাৎ এখানের সাথে যেটা মিল নেই, অমিল সংখ্যা, সেটিকে আমাদের বার করতে হবে। কী কী দেওয়া হচ্ছে? 24, 27, 31, 33, 36 বা 24, 27, 31, 33 and 36। তো এখানে কী আছে? বিষম সংখ্যা কোনটি হবে? 24, 27, 31 না 33? তো আমরা যদি লক্ষ্য করি সংখ্যাগুলিকে 24, 27, 31, 33, 36, তো তাদের মধ্যে একটা মিল পাবো আমরা। একটা জিনিস দেখতে পারেন যে 24 থেকে 27-এর দূরত্ব 3, 33 থেকে 36-এর দূরত্ব হচ্ছে 3, মাঝখানে 31-এর জায়গায় যদি 30 হয়ে যেত তাহলে সবগুলোর মাঝে 3 ডিফারেন্স থাকতো। আবার অন্যদিকে যদি আপনি সংখ্যাগুলোকে লক্ষ্য করেন, সবগুলোই হচ্ছে 3-এর গুণিতক, কেবলমাত্র 31 ছাড়া সবগুলোকে 3 দিয়ে ভাগ যায়। 24কেও যায়, 27কেও যায়, 33কেও যায় অ্যান্ড 36কেও যায়। তো সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেখানে 31টাই হচ্ছে অমিল বা বিষম সংখ্যা। তো সেক্ষেত্রে উত্তর হবে সি 31। এখানে পয়েন্টটা ঠিক আছে, কিন্তু এখানে লেখাটা ভুল হয়ে গেছে, এটা 31 হবে। পরবর্তী অঙ্ক, 7,64,528 এই সংখ্যাটিতে এইরূপ সংখ্যা কটি আছে যারা শুরুর সংখ্যা থেকে সমদূরত্বে থাকবে যখন অঙ্কগুলিকে নিম্ন ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়? এটাতে অঙ্ক ধরে নিন, এই কথাটা একটু ভুল রয়েছে মনে হচ্ছে।
এইরূপ কয়টি অঙ্ক আছে যারা শুরুর অঙ্ক থেকে সমদূরত্বে থাকবে যখন অঙ্কগুলিকে নিম্ন ক্রমাঙ্ক থাকবে। তো এখানে লাস্টে যেটা বলেছে নিম্ন ক্রমাঙ্ক অনুসারে সাজাতে, তো সেটি আমি সাজিয়ে নিলাম ফার্স্টে। এখানে যে অঙ্কগুলো রয়েছে তো দেখা যাচ্ছে 8, 7, 6, 5, 4, 2। এই ক্ষেত্রে এখানে শুরুর অঙ্ক কোনটি রয়েছে? 7। তো এখানে কি বলেছে? শুরুর অঙ্ক থেকে সমদূরত্বে থাকবে। সমদূরত্বে থাকবে দেখুন 7 থেকে 8 যতটা দূরে 6ও ততটাই দূরে, অর্থাৎ দুটোই 1 করে দূরে। এটা +1 ওটা -1, সে ঠিক আছে, কিন্তু দূরত্ব সমান। দুটোই যদি আমরা মাঝখানে 7 রাখি, 7 থেকে 8-এর যা দূরত্ব 7 থেকে 6-এরও তাই দূরত্ব। তো সেক্ষেত্রে এখানে কটি সংখ্যা রয়েছে? তো এখানে দুটি হবে, তাহলে 8 আর 6, যেটা হচ্ছে 2। তারপরে এই অঙ্কগুলো খুব আসে এবং এই অঙ্কগুলো আমাদের খুব ভুলও হয়, যেটি কি, যদি 1 ফেব্রুয়ারি 1996 তারিখ বুধবার হয় তবে 3রা মার্চ 1996 তারিখ কী বার হবে? তো এখানে সর্বপ্রথম আমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে যে সালটির কথা দেওয়া রয়েছে বা যে সালটি দেওয়া রয়েছে সেই সালটি লিপ ইয়ার কি না। তো আমরা যদি 1996 দেখি, সেটি হচ্ছে লিপ ইয়ার বার করার আপনার পদ্ধতি জানেন, 4 দিয়ে ভাগ করলে হয় এবং শতকের যেগুলি শতকের সাল সেগুলিকে 400 দিয়ে। তো 1996 একটি লিপ ইয়ার, তো সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে। ফেব্রুয়ারি মাস যদি 29 দিনে হয়, এখানে বলেছে 1 ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তাহলে আমরা জানি 7 দিন পর আবার বুধবার হবে। আমি এখানে একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি কীভাবে আমরা করব। তাহলে 1 তারিখ যদি বুধবার হয়, 7 দিন পর 8 তারিখ আবার বুধবার হবে, 8-এর সাথে আবার 7 যোগ 15 তারিখ বুধবার, 22 তারিখ বুধবার, 29 তারিখ বুধবার। তার মানে 29শে মাস হচ্ছে, 29 তারিখে বুধবার হচ্ছে। তাহলে রবিবার পরের দিন বুধবার, তার মানে বৃহস্পতিবার হচ্ছে 1 মার্চ, শুক্রবার হচ্ছে 2 মার্চ, এবং 3 মার্চ হচ্ছে শনিবার। তার মানে এখানে উত্তর হচ্ছে বি। এটা ভুল, আবার টুকতে ভুল হয়ে গেছে, এটা হবে শনিবার। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে আমরা দেখে নেব যে সালটি লিপ ইয়ার কিনা। এটি ভুল, সালটি লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার হলে আমরা জানি যে এখানে ফেব্রুয়ারি মাস দেওয়া রয়েছে, ফেব্রুয়ারি মাসের সাথে 1 দিন যোগ হয়, তো 28 দিনের জায়গায় 29 দিন হবে। এবং তারপর যে তারিখ দেওয়া রয়েছে 1 ফেব্রুয়ারি বুধবার, 1 ফেব্রুয়ারি বুধবার হলে 7 দিন পর আবার বুধবারই হবে। তো 7 যোগ করবো আমরা, 8 তারিখ বুধবার, 15 তারিখ বুধবার, 22 তারিখ বুধবার, 29 তারিখ বুধবার। তো তারপর আমরা যেহেতু 3 মার্চ বলেছে বা 3রা মার্চ বলেছে, তো সেটা আমরা মুখে বার করে নিতে পারবো। 29শে ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তার মানে 1 মার্চ, 1 মার্চ হচ্ছে বৃহস্পতিবার, 2 মার্চ হচ্ছে শুক্রবার এবং 3 মার্চ হচ্ছে শনিবার। তো এটা হচ্ছে শনিবার, যার উত্তর হচ্ছে বি। তো এখানেই মোটামুটি শেষ আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অঙ্ক পার্টটি। তো তারপরে আজকে আমি আর একটি পার্ট থেকে শেখাবো, যেটি থেকে প্রচুর পরিমাণে অঙ্ক আমাদের এই কম্পিটিটিভ এক্সামে আসে এবং সেখান থেকে না জানার জন্য এবং টাইমের জন্য অনেক সময় আমরা এটাকে ছেড়ে চলে আসতে হয় বা ভুল করে আসি। তো সেটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ উইথ শর্টকাট মেথড। চক্রবৃদ্ধি সুদ আমরা পড়ার আগে চক্রবৃদ্ধি সুদের আমরা সূত্রটা জেনে নেব, যেটি হচ্ছে p × 1 + r/100⁴n এবং সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করলে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ দুটোই পাবো। এবং শুধু চক্রবৃদ্ধি সুদ যদি বার করতে চাই, তাহলে সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি প্রয়োগ করতে হবে এবং লাস্টে p বিয়োগ করতে হবে, যেটি এখন দেওয়া রয়েছে। আসল বাদ দিতে হবে লাস্টে, যেখানে p সমান হচ্ছে আসল, r সমান সুদের হার, n সমান সময়। তো সেই জন্য এবার এটিকে করার জন্য আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 2500 টাকার 12% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধি সুদের নির্ণয় কি সূত্র কি দেখলাম? সমূল চক্রবৃদ্ধি বা মাইনাস আসল বা মূলধন। তো সেক্ষেত্রে আমরা সূত্র বসাবো 2500 টাকা পি এর জায়গায় যেটি আসল, আর এর জায়গায় বা সুদের হার যেটি হচ্ছে 12%, এখানে আর এর জায়গায় 12, আর এন যেটা হচ্ছে সময় সেটা হচ্ছে 2 বছর, যেখানে আমরা 2 বসিয়ে দিয়েছি। তো
তো তারপর আমরা কি করবো, যেমন করে আমরা ক্যালকুলেশন করি সেইভাবেই 2500। এবার প্রথমে 1 + 12/100টাকে যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 112/100, তারপর স্কোয়ার। এটা কাটাকাটি আমরা করেও নিতে পারি, না করে নিলেই সুবিধা, পরে করতে সুবিধা হয়ে যাবে। তো এখানে 2500 ইন্টু যেহেতু স্কোয়ার আছে, তো 112/100 বা 112/100 ইন্টু 112/100 করে দিলাম। তো তারপর এখানে আমরা 2500-র সাথে নিচের একটি 100 শূন্য দুটি কেটে যাবে, এবং একটি 25 সাথে অন্য 100টি 4 দিয়ে ভাগ কেটে যাবে, এবং 4 দেওয়ার পর সেই 4ই উপরটা 112 সাথে 28 দিয়ে কাটবে। তো সেক্ষেত্রে আমরা 112 ইন্টু 28 3136 টাকা পাচ্ছি, যেটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার এখান থেকে চক্রবৃদ্ধি সুদ যদি আমাদেরকে পেতে হয়, তাহলে 2500টা বিয়োগ করতে হবে, যেটা আমরা করেছি, নিয়ে পেয়েছি 636 টাকা, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা ডিটেলস মেথড, এবং এটি একদম প্রপার মেথড, যে পদ্ধতিতে মাধ্যমিক লেভেল অবধি আমরা করে এসেছি। এরপর যেটি শর্টকাট মেথড, সেটিকে একটু কঠিন অবশ্যই, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেক্ষেত্রে চেষ্টা করুন ভালো করে শোনার, না হলে বুঝতে পারবে না। কারণ আগে শর্টকাট অঙ্কের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে দেখলাম অনেকজনেরই বুঝতে অসুবিধা হচ্ছে। তো প্লিজ দয়া করে ভালো করে শুনুন আপনারা। কি বলছে দেখুন, চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ক্ষেত্রে সুদের হারকে, এখানে যদি 12% দেওয়া আছে, সেই 12%কে বছর অনুযায়ী, অর্থাৎ কত বছর, এখানে 2 বছর দেওয়া আছে, যোগ করতে হবে। দেখুন এখানে আমি একদম মুখে বলছি আর এখানে করে দেখাচ্ছি, যে নির্ণয়ের ক্ষেত্রে সুদের হারকে, অর্থাৎ এখানে 12%কে বছর অনুযায়ী যোগ করতে হবে। বছর কত হচ্ছে 2, মানে 2 বার যোগ করবো 12কে। এখানে দেখুন প্রথম স্টেজ 12 + 12 24 হয়েছে। নেক্সট স্টেজ, এবং হার বলতে এখানে 12% যদি সুদের হারের বর্গ করে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। মানে 12%-12%-এর বর্গ মানে 144কে 100 দিয়ে ভাগ মানে হচ্ছে 144। ঠিক আছে, এবার আমরা এখানে যে দুটি পাচ্ছি দিয়ে ভাগ করে ভাগফলের সাথে হারের যোগফল যোগ করতে হবে। অর্থাৎ এখানে যেটা 24 আমি পেয়েছি আর এখানে 1.44 পেয়েছি, সেই দুটিকে আমাকে যোগ করতে হবে, যেটি পরের পাতায় আছে, যোগ করতে হবে, যেটি আমি এখানে করলাম। থার্ড স্টেজ 24 + 1.44 = 25.44। তারপর লাস্ট স্টেজ, যেটা আমরা পাওয়া যাবে মোট মূলধনের এত পার্সেন্টেজ বার করলে আমরা পেয়ে যাব তার চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ এখানে 2500 টাকার 25.44%। তার সেক্ষেত্রে আমরা জানি পার্সেন্টেজ কী করে করতে হয়, করে দিয়েছি 2500 ইন্টু 25.44/100। এবার আমরা 2500 ইন্টু 2544, অর্থাৎ দশমিক থেকে তুলে দিলাম, এবং নিচে আরেকটি দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা ছিল, তাই একটির পর দুটি শূন্য নিয়ে আরেকটি 100 চলে এসছে নিচে। এবার আমরা কাটাকাটি করব। প্রথমে 2500 দুটো শূন্যর সাথে এর দুটো শূন্য কাটলাম, তারপর এই 25-এর সাথে এটি 4 দিয়ে গেল, 4 দিয়ে যাওয়ার পর 4 দিয়ে এইটিকে আমরা ভাগ করলাম, 4 × 6 = 24, 1 4 4 3 12, 2 4 4 8 6 24, অর্থাৎ 636 টাকা। যেটা দেখুন আমি আগে করে দিয়েছিলাম প্রপার মেথডে, সেখানেও আমাদের 636 টাকা এসেছিলো এখানটা। তো এবার আমরা শর্টকাট মেথডে যেটি এসেছি, সেই মেথডেও আমাদের এখানে 636 টাকা এসছে। এখানে আমি একটু ডিটেলসে করেছি, লিখে আপনাদের বোঝার সুবিধার জন্য করেছি বলে মনে হতে পারে যে শর্টকাট মেথডটিও একটু বড়, কিন্তু হ্যাঁ, আমি বারবার বলছি শর্টকাট মেথডটি কিন্তু তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনাদের হাতে সময় নেই, কারণ এতে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। যদি আপনার কাছে এনাফ টাইম থাকে তাহলে আপনারা প্রপার নিয়মটি মেনে ফলো করবেন সব সময়। কিন্তু শর্টকাট মেথড অনেক সময় আমি আগের ভিডিওতে দেখলাম অনেকজনই বলেছেন আপনারা যে বুঝতে পারছি না বা বোঝা যাচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না। একটা জিনিস মাথায় রাখবেন যে শর্টকাট মেথড কিন্তু সব সময়তেই প্রপার মেথডের থেকে টাফ হয়। তো সেই ক্ষেত্রে শর্টকাট করতে গেলে আপনাকে একটু বেশি ভালো করে শুনতে হবে। প্রপার মেথডটা বেশি ইজি, কারণ ওখানে একটা প্রপার সূত্র থাকে, সেই সূত্র ধরে আমরা করে দিই। কিন্তু শর্টকাট মেথড যেহেতু আমরা কম সময় করতে চাই, তো বেশি পরিশ্রম তো করতেই হবে, এবং সেই জন্য বেশি বুঝতেও ভালো হবে। তো সেই ক্ষেত্রে যারা বুঝতে পারেননি তাদেরকে আবার বলবো, সেই যে জায়গাটা বুঝতে পারেনি সেই জায়গাটা আবার ভালো করে শুনতে, লেখার সাথে মিলিয়ে শুনতে, আশা করি তারপর তারা বুঝতে পারবেন। শর্টকাট মেথড কখনোই, শর্টকাট আর ইজি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রপার নিয়ম হচ্ছে ইজি, শর্টকাট কিন্তু টাফ। তো বারবার বলছি এই দুটির মধ্যে গুলিয়ে ফেলবেন না। এটা আপনারা কখনোই মনে করবেন না যে শর্টকাট ট্রিক্স মানে হচ্ছে ইজি ট্রিক্স বা সহজেই করার পদ্ধতি, তা কিন্তু নয়। শর্টকাট মানে হচ্ছে কম সময়ে করার পদ্ধতি, নট ইজি। তো যে ভুলটা হচ্ছে হয়তো আপনাদের কিছু জনের, বা আমার হয়তো বোঝাতেও ভুল হয়ে থাকতে পারে,
তো আজকে আমি যেটা বললাম সেখানে আপনারা অন্য অঙ্ক বা অন্য উদাহরণ নিয়ে প্র্যাকটিস করে দেখবেন। যদি এখান থেকেও যদি কোনো বুঝতে অসুবিধা থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ। আবার আমরা পরের টপিক নিয়ে কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।